আচ্ছা, এমন কি হয় কোনো একটা চিন্তা আসার পর সেই চিন্তাটাই আপনার সারাদিন চলছে এবং সেই চিন্তাটা শুধুমাত্র চিন্তা আকারে চলছে না, তার মধ্যে বিপদ সন্দেহ বা ভয় আছে এবং সারাদিন ধরে সেই চিন্তাটা করে আপনি টেনসড হয়ে আছেন এবং এই ঘটনা একদিন না দিনের পর দিন ঘটছে। কোনো একটা নির্দিষ্ট চিন্তা যেটা আপনার আসলেই আপনার মনের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং শুধুমাত্র এক্ষেত্রে ভয় বা সন্দেহ তৈরি হয়, সারাদিন অস্থির লাগে তা নয়। দীর্ঘদিন এই ধরনের চিন্তা চলতে চলতে কি হয় যে আমাদের মধ্যে শারীরিক কিছু সিমটমস দেখা যায়, যেমন হচ্ছে মাথা ঘোরা, হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা এবং সবথেকে বড় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অস্থিরতার সাথে সাথে দুর্বলতা লাগে। আমরা সারাদিনে কোনো রকম ঠিকঠাক এনার্জি পাই না এবং মুড সবসময় অফ হয়ে থাকে। আমরা ভাবতে থাকি যে এই চিন্তাটা কবে যাবে, কিভাবে এর থেকে আমি নিস্তার পাবো এবং প্রবল নিজের শক্তি দিয়ে আমরা চেষ্টা করি একে তাড়াবার, কিন্তু এটা যায় না। আপনি দীর্ঘদিন চেষ্টা করেছেন কিন্তু যায়নি। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যদি এই সমস্যা আপনার থেকে থাকে, পৃথিবীতে আপনি একা মানুষ না, আপনার মতো কোটি কোটি মানুষ এই চিন্তাগুলোর সঙ্গে লড়াই করছে এবং হাঁপিয়ে উঠছে। অ্যাকচুয়ালি চিন্তাগুলোর সঙ্গে লড়াই করার থেকে চিন্তাগুলোকে বোঝা খুব দরকার। আপনি যদি চিন্তাগুলোকে ঠিকঠাক বুঝতে পারেন তাহলেই কিন্তু এই সমস্যার থেকে বেরোতে পারবেন। আমরা বিষয়টাকে ধীরে ধীরে বুঝবো এবং ছোট ছোট স্টোরি দিয়ে বোঝার চেষ্টা করব, যাতে বিষয়টা খুব ভালো করে আপনারা মনে রাখতে পারেন। কারণ যাদের অ্যাংজাইটি থাকে, ওসিডি থাকে, প্যানিক ডিসঅর্ডার থাকে, অন্যান্য কোনো রকম ডিসঅর্ডার থাকে, পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে এই চিন্তা আসার একটা প্রবলেম মারাত্মক হয়ে দাঁড়ায় এবং সত্যি এটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এবার এখানেতে আমাদের চেষ্টা করা হয় যে চিন্তাগুলোর থেকে মুক্তি কিভাবে পাবো, কিন্তু মুক্তি পাওয়ার ইচ্ছায় আমরা যে আশাগুলো করি কবে চিন্তা বন্ধ হবে, তাতে আরও জটিল আকার ধারণ করে আরও জড়িয়ে পড়ি। এক ভদ্রলোক, তার নাম সুজয়বাবু। তো সুজয়বাবু একটি গাড়ি কিনেছিল এবং গাড়িটাকে প্রচণ্ডভাবে যত্ন করতো এবং তিনি খুব খুঁতখুঁতে লোক। গাড়িতে যেন কোনো জায়গায় দাগ না লাগে, ভেতরটা যেন ঠিকঠাক থাকে, মেনটেনেন্স তার একদম 100-100, একটু পারফেক্ট গোছের লোক। তো এখন সুজয়বাবু একদিনকে হঠাৎ করে বাইরে বেরিয়েছে গাড়িটা নিয়ে, লাল কালারের গাড়ি, বেশ ভালো গাড়ি, 4 চাকা। তো প্রথমেতে ডান দিকে দরজার কাছে একটা ছোট স্ক্র্যাচ লেগে গেছে এবং দাগটা ছোট্ট দাগ, 1 ইঞ্চি, হালকা সুতোর মতো দাগ হয়েছে। তো এই দাগটা লাগার পর তার মনের মধ্যে কিন্তু খটখট করছে যে দাগটা লেগে গেল এবং সারাদিন কিন্তু এই বিষয় নিয়েই তিনি চিন্তা করছেন, অস্থির হয়ে আছেন এবং তার রাতে সেদিনকে ঘুমায়নি। কারণ তার মাথায় একটাই জিনিসই চলছে, সে দাগ লেগে গেল। এই দাগ নিয়ে পরের দিনকে চলে গেছে একটি গ্যারেজেতে এবং গ্যারেজেতে গিয়ে মিস্ত্রি যে আছে তাকে জিজ্ঞেস করছে যে বাবু এই দাগ লেগে গেছে, কি করা যাবে? মিস্ত্রি বলছে এইটুকুনি দাগ আপনি কি করবেন, এ তো বোঝাই যাচ্ছে না। বলছে আমি পুচে টুচে দিচ্ছি ভালো করে, কিচ্ছু করতে হবে না। তো বলেছে না, তুমি একটা কাজ করো, গাড়িও অনেক দিন হলো, তুমি একটা কাজ করো, এই দরজাটা রং করে দাও। তো বলছে যে ম্যাচ করবে রং? বলছে হ্যাঁ ম্যাচ করে যাবে, কিন্তু আমি আপনাকে বলবো যে দরজা রং করাবে না, এটা কোম্পানির রং, ভালো রং, দরকার নেই রং করানো, এইটুকুনি জন্য আর রং করাবার দরকার নেই, দরকার লাগলে আমি একটা ভালো স্টিকার দুদিকে লাগিয়ে দিচ্ছি। তো বলেছে না না না, তুমি রং করে দাও, কিচ্ছু হবে না, তুমি যদি ম্যাচ করতে পারো রংটা করে দাও। কোনোভাবেই শুনছে না। তো মিস্ত্রি রং করে দিয়েছে, বেশ ভালোই রং ম্যাচ করে গেছে, সুন্দর লাগছে, চকচক করছে, কোনো অসুবিধা নেই। বেশ কিছুদিন চলার পর দেখা গেল যে রংটা করা হয়েছে লোকালি, সেই রংটা অর্থাৎ ওই দরজাটার রংটার সাথে পুরো গাড়ির রং ধীরে ধীরে ডিসম্যাচ হতে শুরু করেছে, ম্যাচ আর করছে না, রংটা বেশ ফিকে হয়ে যাচ্ছে। এবং তখন সুজয়বাবু ভাবতে শুরু করেছে যে আমি একটা ছোট স্ক্র্যাচের জন্য কিন্তু পুরো গাড়িটার যে রংটা ছিল পুরো রংটাকেই আমি নষ্ট করে ফেললাম। তো প্রবলেম হচ্ছে এটাই, আমাদের মাথাতে কোনো যখন একটা চিন্তা আসে, সেই চিন্তাটা একটাই চিন্তা, সেই চিন্তাটাকে আমরা তাড়ানোর জন্য অস্থির হয়ে পড়ি এবং পুরো শরীরটাকেই সেই অস্থিরতার মধ্যে কী হয় ফেলে দিই। দেখুন আপনি ঠিক এমনটাই করছেন। এখানেতে সব থেকে বড় যে আমি থেরাপিটার নাম বলবো সেটা হচ্ছে এসএফবিটি। এসএফবিটিটাকে একটু বুঝি। স্টিভ ডি সিজার উনি প্রথমেতে এই বিষয়টাকে নিয়ে ডিসকাস করে। এসএফবিটি হচ্ছে যে সলিউশন ফোকাসড ব্রিথ থেরাপি। এখানেতে মূলত মানুষকে সলিউশনের ওপরেই ফোকাস করা হয় এই থেরাপিতে। এবং এই থেরাপির একটা মূল কথা যেটা আমার সব থেকে ভালো লেগেছিল, এখনও ভালো লাগে, সেটা হচ্ছে ইফ ইট ইজ নট ব্রোকেন ডোন্ট ট্রাই টু ফিক্স ইট। যদি কোনো জিনিস ভেঙে না যায়, যদি কোনো জিনিস ক্ষতি না হয়, যদি কোনো জিনিস প্রবলেম না থাকে, তাহলে সেইটাকে প্রবলেম বলে সেটাকে ঠিক করার চেষ্টা করো না, তাতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক এই গল্পটার মতো। দেখুন ওইটুকুনি দাগ কিন্তু কোনো প্রবলেম ছিল না, কিন্তু সে তার রাতের ঘুম তুলে দিল ওইটুকুনি দাগের জন্য।
ঠিক তাই দেখুন, আমাদের লাইফেতে করার মতো অনেক কিছু থাকে। আমার একটা চিন্তা আমার পুরো লাইফটাকে ডিস্টার্ব করতে পারে না, কিন্তু এই একটা চিন্তাকে তাড়ানোর জন্য আমার লাইফের সবথেকে স্ট্রং যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা ফোকাস দিতে ভুলে যাই। এখন একজন ব্যক্তি যিনি ভালো বিজনেস করেন, একজন ব্যক্তি ভালো কাজ করেন, ভালো পড়াশোনা করেন, হয়তো চাষাবাদ করে, কেউ হয়তো দিনমজুরের কাজ করে, বাট সেই মানুষটার প্রত্যেকটা মানুষের কিন্তু নির্দিষ্ট একটা ট্যালেন্ট থাকে এবং সেই কাজগুলো কিন্তু ভালো করতে পারে সে। একজন টিচার যিনি পড়ান, কিন্তু মুশকিল হয় কি, ওই একটা চিন্তাকে তাড়াবার জন্য আমরা যে ভালো স্কিল যেটা আছে, যেগুলো আমরা ভালো পারি, সেগুলোর দিকে ফোকাস দিতে ভুলে যাই, যার ফলে কি হয়, আমাদের পুরো লাইফটা গন্ডগোল হয়ে যায়। এখানেতে মেন বিষয়টাকে বুঝতে হবে যে আমাদের এই একটা সমস্যা যেটা চিন্তা, তাকে চিন্তার আকারেই রাখুন, তাকে বাস্তব বলে দেখবেন না। আমি আরও বিষয়টাকে ডিটেলসে আসবো এবং তখন আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এটাকে চিন্তার বলেই রাখুন, এটাকে কিন্তু আপনারা বাস্তব বলে দেখবেন না। যদি বাস্তব বলে দেখেন তাহলে কিন্তু চিন্তায় থাকবে না, তখন আপনার বাস্তবের মতো রিয়াকশান করবে। কোনো চিন্তা যদি বাস্তবের মতো রিয়াকশান করে তাহলে কিন্তু আপনার ইমোশনের পরিবর্তন হবে, অনুভূতির পরিবর্তন হবে। দেখুন, আমি ছোট দুটো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যদি আমি আপনাকে বলি যে আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনি রাজা হয়ে যাবেন বা প্রধানমন্ত্রী হবেন, দেখুন আপনার কোনো ইমোশনের পরিবর্তন ঘটলো না, কারণ আপনি জানেন যে এটা বাস্তব চিন্তা না। কিন্তু যদি এটাকে বাস্তব ধরতেন তাহলে ইমোশনের পরিবর্তন হতো। যেমন যদি আপনি চিন্তা করেন যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এটা চিন্তা না ভেবে যদি আপনি বাস্তব ধরেন এবং আপনি বুকের দিকে নজর দেন, বুকটা ধরপড় করে যদি বাই চান্স ওঠে ওই ভয়েতে, আপনি ভাবলেন যে হ্যাঁ সত্যিই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এবং আপনার টেনশানে কিন্তু রাতের ঘুম চলে যাবে। অর্থাৎ চিন্তাকে যখন আমরা বাস্তবে দেখি তখন সেই চিন্তা বাস্তবের মতনই রিয়াকশন করে। অর্থাৎ একটা ভুল চিন্তাকে যখন আমরা ভাবি যে এটা সঠিক ঘটতে পারে, তখন কিন্তু তার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু আদতে সেই চিন্তাটা কিন্তু কোনো ক্ষমতাই নেই, কিন্তু তার ক্ষমতা তখনই বৃদ্ধি পাচ্ছে যখন আমরা তাকে বাস্তব বলে দেখছি। দেখুন, আপনার যে চিন্তাটা আসছে সেই চিন্তা কিন্তু যদি আপনার 5 বছর এসে থাকে, 10 বছর এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম করেনি, সেই চিন্তা কিন্তু কোনোভাবে আপনাকে হার্ম করেনি। আপনি সেই চিন্তাকে তাড়াবার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন আপনি বারবার সেই চিন্তার সঙ্গে কিন্তু চিন্তা কিন্তু আপনার সঙ্গে জড়াচ্ছে না, আপনি চিন্তার সঙ্গে জড়িয়ে ফেলছেন নিজেকে, এবং আপনি ওই চিন্তাটাকে সলিউশন করার চেষ্টা করছেন, সমাধান করার চেষ্টা করছেন। আচ্ছা, যদি বাস্তবে তো সমস্যাই না থাকে তাহলে আপনি তার সমাধানটা খুঁজবেন কোথা থেকে? বাস্তবে যদি প্রবলেম না থাকে আপনি তাকে প্রবলেমটা সলভ করবেন কি করে? আপনার গাছে গোলাপ ফোটেনি, আপনি আপনার স্ত্রীকে সে গাছ থেকে তুলে গোলাপ দেবেন কি করে? কিনে আনতে হবে বস, দিতে পারবেন না, কারণ গোলাপ ফোটেনি। আপনার ঘরে নোংরা নেই, আপনি তাও পরিষ্কার করছেন, নোংরা পাবেন কোথা থেকে? বিষয়টাই এটা। অর্থাৎ আপনার যদি সমস্যা থাকে সমাধান হবে, কিন্তু যদি সমস্যা না থাকে শুধু আপনি চিন্তা করে করে পাজেল হয়ে যাবেন। প্রবলেমটা হচ্ছে যেটা আমি বললাম, যে জিনিসটা ভেঙে যায়নি তাকে জোড়ার চেষ্টা করো না। তাই আপনার কোনো সমস্যা হয়নি তাকে আপনি ঠিক করার চেষ্টা করবেন না, ছেড়ে দিন। আপনার যে কাজগুলো আপনি বেস্ট পারেন, আপনি জানেন, যেটা করেন প্রতিদিন দৈনিক রুটিনেতে, সেটার দিকে বেশি ফোকাস দিন, আর কিচ্ছু করবেন না। আমি 3টে বিষয় নিয়ে কথা বলবো, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এখানে বিষয়টা হচ্ছে থট, অ্যাকশান, ফিউশন। এখানেতে কি বলেছে? এখানেতে একটা মানসিক প্রবণতা তৈরি হয় যেখানেতে একজন মানুষ যিনি চিন্তা আসলেই তাকে সত্য বলে ভাবে। মেলাবেন নিজেদের সাথে, একজন মানুষ চিন্তাটা আসলেই সেটাকে সত্য বলে ভাবে, এবং সেই চিন্তাটা যখন বারবার আসে সে ভাবে যে ইয়েস এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ যখন চিন্তাটা বারবার আসে তখন সে ভাবে যে এর সম্ভাবনা, ঘটার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বহুগুণ। অর্থাৎ একটা চিন্তা আসার পরে প্রথমে সে সেটাকে সত্য বলে ভাবছে, আর নয় বাস্তবে ঘটবে বলে ভাবছে। আর যখন বারবার রিপিট হচ্ছে সে ভাবছে যে রিপিট যেহেতু হচ্ছে এর সম্ভাবনা, ঘটনার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। দেখুন, আমার চিন্তা আসলেই ঘটনা ঘটবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু হার্ট অ্যাটাকের চিন্তা আর হার্ট অ্যাটাক হওয়া দুটো পৃথক বিষয়। সেরিব্রাল হওয়ার চিন্তা আর সেরিব্রাল হওয়া দুটো আলাদা বিষয়। দুটোকে এক করা কখনোই বুদ্ধিমানের কাজ না, সঠিক নয়, সঠিক জিনিসই নয় এটা, কিন্তু আমরা এক করে দিই। একজন বলছে স্যার আমার থুতু দেখলেই না গা কেরাম কেরাম করে, আমার অস্থিরতা বাড়ে, বুক ধরপড় করে। তার মানে থুতুর সঙ্গে সে নিজেকে ম্যাচ করে দিচ্ছে যে থুতুর লাগতে পারে, এই হতে পারে, তাই হতে পারে, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক থুতুর নেই। কুকুর কামড়ে দেবে। আমি আসছি আরও পরে বিষয়গুলোতে। আচ্ছা, দ্বিতীয় বিষয় কি? ওভার এস্টিমেশন অফ থ্রেট। এখানে থেকে বিষয়টা, এটাও এক ধরনের প্রবণতা, বহু লোকের মধ্যে আছে, আপনার বা আমার যে আছে তা নয়, বহু মানুষের মধ্যে আছে এই প্রবণতাটা। কিরকম? এখানেতে কোনো একটি অনিশ্চিত বিপদের সম্ভাবনা যেটা ঘটবেই না,
বহুবার এসেছে আপনার চিন্তা ভাবনা, কিন্তু সেই চিন্তাটা আসার পরে সেই ব্যক্তি ভাবতে থাকে যে যে চিন্তাটা আমি করছি সেটা ঘটবে, এবং ছোট একটা বিষয়কে অনেক বড় বিপদের সাথে তুলনা করে, মানে না 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 এ ঘটনা ঘটবেই, এই ঘটনা কেউ মানে অগ্রাহ্য করতে, কিন্তু বিষয়টা অনিশ্চিত, হাজার হাজার বার এসেছে, কিন্তু তাও আপনি ভাবছেন হ্যাঁ ঘটবে, আপনার অভিজ্ঞতা আছে যে ঘটে না, কিছু হয় না, তাও ভাবছে সে মানুষটা করবে, এবং ছোট একটা বিষয়কে সে অনেক বড়ভাবে ভাবে, অনেক জটিলভাবে ভাবে, এবং অনেক দূর পর্যন্ত সে নিয়ে যায়, এবং অনেক মানে কি বলবো, সেই বড় বিষয় ভেবে নিয়ে রিয়্যাক্ট করার চেষ্টা করে, অর্থাৎ অ্যাকশান নেয়। দরজাটা খোলা আছে, বারবার চেক করবে গিয়ে, দরজাটা বারবার দেখার পরে সে দেখবে যে ইনসিওর করার চেষ্টা করবে সেখানেতে দরজাটা বন্ধ আছে কিনা, জীবাণু লেগে যাচ্ছে, বারবার হাত ধোবে। অ্যাকচুয়ালি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারেতে এই ধরনের সিমটমসগুলো দেখা যায়, এবং কি হয় যে শরীরের সামান্য কোনো একটা ব্যথাকে বড় একটা রোগের সঙ্গে তুলনা করবে, বারবার চেক করবে, বারবার চেক করবে, এর প্রবণতা তৈরি হয়। তৃতীয় বিষয়, ইনফ্লেটেড রেসপন্সিবিলিটি। এখানেতে বিষয়টা কি হয়, এখানেতে প্রবণতাটা কেমন তৈরি হয়, এখানেতে মানুষটি ভাবে যে আমার যথেষ্ট সতর্ক থাকা উচিত সমস্ত বিষয়, না হলেই কিন্তু আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কি বললাম, যথেষ্ট সতর্ক থাকা উচিত, না হলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং যে কোনো ক্ষতির জন্য সে মনে হয় যেন আমি দায়ী। আমার মাথায় একটা কোনো চিন্তা এসেছে, এবং এই চিন্তার ফলে আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, স্বামীর ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, এবং সেখানেতে মনে করে যে আমি যে চিন্তাটা করেছি তার জন্য আমি দায়ী, এবং ক্ষতিটা হবে। যদি ধার্মিক কোনো একটা চিন্তা আসে, সে ভাবে যে আমি দায়ী, আমি পাপ করে ফেলেছি, আমি দায়ী, এখানে তার উপরে দেয়, এবং বারবার সেখানে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারেতে এই ধরনের বিষয়গুলো আসে। আমি বিষয়গুলো একটু ভেঙে বললাম আর কি। তাহলে কি হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এক জায়গা করি যে আমাদের কিছু মানুষের মধ্যে চিন্তা নিয়ে চিন্তা করার প্রবণতা বাড়ছে, চিন্তা নিয়ে চিন্তা করার প্রবণতা বাড়ছে। আমরা ভাবি যে ঠিক আছে, আমার মাথায় যে চিন্তাটা আসছে আর একটু চিন্তা করে দেখি তো এটা সমাধান হয় কিনা। আচ্ছা, আমি তাহলে কি করলাম, একটা চিন্তা আসার পর আমি আরেকটু চিন্তা করা শুরু করলাম যে সেই চিন্তাটা সমাধানের জন্য। এতে চিন্তা কমলো না বাড়লো। কিন্তু সেই ছোট স্ক্র্যাচের মতো চিন্তাটা কিন্তু বড় বিষয় নয়, ছোট একটা চিন্তা যে আপনার জীবনকে কিন্তু ওলট পালট করে দিতে পারবে না, কিন্তু আপনি তার পেছনে পড়ে আছেন সমস্ত কাজ বন্ধ করে, তাহলে সমস্ত কাজেতে এফেক্ট করবে। তাহলে একটা কি করার দরকার, যে আমার ফোকাস দেওয়া উচিত আমার নিজের কাজগুলোতে। একটি ছেলের সঙ্গে আমার কথা হচ্ছিল, সেই ছেলেটি আজকে বেশ ভালো জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে, অনেকগুলো মুরগির ফার্ম আছে, অনেকগুলো গরু কিনেছে, গরু সে দুধ বিক্রি করে। আমার খুব ভালো লাগলো, সে আমাকে বলছে যে স্যার আমি একটা জিনিস তো অন্তত বুঝতে পেরেছি, যে এই ধরনের চিন্তা তখনই আসবে যখন আমি তাকে সুযোগ দেবো। আমি স্যার এত ব্যস্ত এখন বর্তমানে যে সকাল থেকে রাত পর্যন্ত কখন খাবো আর শোবো সেই চিন্তাই করতে পারছি না, আমার এই চিন্তাগুলো আসবে কোথায়, আসার আর জায়গা নেই। হ্যাঁ, মাঝে মাঝে একটু সমস্যা হয়, কিন্তু সেগুলো আর সেরকম ধরনের কিছু নয়। অর্থাৎ বিষয়টা একটা, যে জিনিসটা ভেঙে যায়নি তাকে জোড়া দেওয়ার চেষ্টা করো না। তুমি তোমার যে কাজ তুমি ভালো পারো, তুমি যদি ভালো পড়াশোনা করাতে পারো, টিচার যদি হও, তাহলে পুরো এঙ্গেজ হয়ে যাও তোমার কাজেতে, ফোকাস দাও। হ্যাঁ, তোমার চিন্তাটা তোমার আসবে, কারণ চিন্তাটা তুমি তাড়াবার চেষ্টা করেছিলে, সেই চিন্তাটাকে যখন তাড়াবার চেষ্টা করেছিলে তার সঙ্গে লড়াই করেছো, তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছো, তো এত তাড়াতাড়ি সেই সম্পর্ক কাটবে না। এবং সেই চিন্তাটা যদি আসেও, সেই চিন্তাটাকে সিরিয়াস না থাকে, কেন সিরিয়াস? আমার যদি একটা চিন্তা আসে, আমি ধরুন 100 জন এই ধরনের মানুষের 10টা করে চিন্তা, 1000টা চিন্তা আপনাকে লিখে একটি কাগজেতে দিলাম, আপনাকে বললাম যে এই 100 মানুষের চিন্তা আপনি পড়ুন, 1000টা চিন্তা পড়ার পরে আপনি কি করবেন, হাসবেন। এক ভদ্রলোক বলছে যে জানেন স্যার, আমার না লাল রং দেখলেই ভয় লাগে। কেন? কারণ লাল রং ব্যবহার করলে আমার মনে হয় কিছু ঘটনা ঘটে যাবে। ওনার ওয়াইফ বলছে যে লাল রঙেতে যে পায়খানাতে যে লাল রঙের মগটা ছিল সেটাই উনি ফেলে দিচ্ছেন, গামছা পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছেন। কারণ কি? লাল রং ব্যবহার করলে ওনার মনে হয় ক্ষতি হয়ে যাবে, মনে হয়। দেখুন, একটা চিন্তাকে সত্য ভাবছে এবং বারবার যখন আসছে সে ভাবছে যে এই সম্ভাবনাটা বেড়ে গেছে বহুগুণ, ক্ষতিটা হবেই আমার, তার থেকে এটাকে দূর করে দাও। আপনি বলুন তো, এই চিন্তাটা শোনার পর আপনি কি করলেন? হাসলেন। ঠিক আপনার চিন্তাটা ওই ব্যক্তি শোনার পরে বলে দূর, এটা কোনো চিন্তা নাকি। অর্থাৎ যে চিন্তাগুলো মূল্যহীন তাকে আমরা মূল্যবান বানিয়ে ফেলছি শুধুমাত্র গুরুত্ব দিয়ে। আপনি যদি খুব ভালো করে চিন্তা করেন, যে চিন্তাটা আসছে তাকে লেখেন, লেখার পরে যদি আপনি তাকে পুনরায় পড়েন এবং জিজ্ঞেস করেন যে আচ্ছা এই চিন্তাটা পড়ার পরে আমার যে ভয়টা লাগছে, এই ভয়টা পাওয়া কি উচিত?
আমি যদি ভয়টা পাই, চলো আমি ধরে নিলাম হ্যাঁ ভয়টা পাবো, পাওয়ার পরে আমার কি হবে? দেখুন, অ্যাকচুয়ালি যে চিন্তা, যে সন্দেহ, যে ভয় এবং যে শারীরিক লক্ষণগুলো দেখা দিচ্ছে, এগুলো শুধু দীর্ঘদিন টেনশন করার ফলে হচ্ছে। অতিরিক্ত ভয় পাওয়ার ফলে অ্যাড্রিনালিন রিলিজ করছে, কর্টিসল রিলিজ হচ্ছে, যার ফলে আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে। আপৎকালীন হরমোন, আমাদের মস্তিষ্ক কন্টিনিউ অ্যালার্ম বাজিয়ে যাচ্ছে আমার বিপদ আছে, কারণ আমি তো বিপদের সিগন্যাল দিচ্ছি। আমি ছোট ছোট চিন্তাকে তো সিরিয়াস বলে ভাবছি না, সেগুলো লিখুন আর পড়ুন, বলিছেন ভাবুন যে এই চিন্তাটাকে এতটাই সিরিয়াস না। আপনি দেখবেন না, চিন্তাটা সিরিয়াস নয়। একটু স্থির হয়ে বসুন, প্রতিদিন কোনো কাজ নয়, প্রতিদিন 20 মিনিট অন্তত চুপ করে একটা জায়গায় বসে থাকুন, উইদাউট মোবাইল। কিচ্ছু করবেন না, প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকুন, প্রকৃতিকে দেখুন, পাতা, ফুল, পাখি, আকাশ দেখুন, চুপ করে বসে থাকুন। আপনার মনে চিন্তা আসতে দিন, অস্থিরতা আসতে দিন। অস্থিরতা আসলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। দেখুন, রোগ বলতে বোঝায় ক্যান্সার, এটা হচ্ছে রোগ। বাকি যা রোগ আছে না সব ম্যানেজেবল, সব ম্যানেজেবল, টুকটাক টুকটাক করে ঠিক ম্যানেজ করা যায়। যে মানুষটা আজকে আইসিইউতে ভর্তি আছে, যাকে 24 ঘন্টা, 48 ঘন্টা কি 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সমস্যা তার। আপনি ভালো আছেন, ভালো আছি এটা বলতে শিখুন। সকালবেলা উঠে একটু হাঁটতে যান, এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে লিখে পাঠাতে পারেন, আমি সময় পাচ্ছি না, অনেক লেখা এসেছে সেই বিষয়গুলো নিয়ে। আস্তে আস্তে আপনাদের যদি সমস্যা থাকে, নিচে আমি ডিসক্রিপশানেতে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানেতে ক্লিক করে আপনাদের সমস্যা যদি মনে করেন আমাকে লিখে পাঠান, লিখে পাঠাতে পারেন। সেই সমস্যাগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিওতে দেবো, যাতে আপনারা সলিউশন পান। কিন্তু আবারও বলছি, আপনি কাজে ব্যস্ত থাকুন, চিন্তা যেটা আসছে মেনে নিন, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। মেনে নিন, চিন্তা কিচ্ছু হয় না, এটা শুধু চিন্তা, বাস্তব নয়। আপনি মেনে নিন, চ্যালেঞ্জ করুন, এক্সারসাইজ করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন, এতটাই ব্যস্ত থাকুন যাতে সময় না পান। পরিবারের সঙ্গে সময় দিন, কিন্তু প্লিজ মোবাইল নিয়ে বসে বসে সারাদিন ওই মানে কী বলবো, সার্চ করবেন না, আর ওই খাটেতে শুয়ে শুয়ে সার্চ করবেন না কুড়ের মতো। এটা কিন্তু সঠিক বিষয় নয়। আপনি এঙ্গেজ থাকুন, শরীরকে চলাচল করান। বসে বসে থাকলে কি মানুষ সুস্থ থাকে বলুন তো? না। আমি আশা করি আপনারা এক্সারসাইজ করবেন সকালবেলা উঠে, অথবা বিকেলবেলা 40 মিনিট হাঁটুন, যোগা করুন, প্রাণায়াম করুন, সব ভিডিও দেওয়া আছে, এগুলো দেখুন এবং পজিটিভলি চিন্তা করুন। পারলে ভালো কিছু বই পড়ুন, ভালো ভালো বই আছে, প্রচুর বই, মোটিভেশনাল বুকস আছে, সেগুলো পড়ুন। একটা বই নিয়ে ভিডিও দেওয়া আছে, সেটা পারলে দেখুন, সেখানে অনেক ভিডিও বই নিয়ে আমি আলোচনা করেছি, কী কী বই আপনারা পড়তে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ, বাই।